students, welcome back to my channel. I hope all of you are doing very well. So after a long time I'm back. So আজকে আমি কথা বলার চেষ্টা করব রচনা কিভাবে লেখা উচিত কিংবা রচনার জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। ধরো তুমি রচনা মুখস্থ করো, প্রতিটা স্টেপ তুমি সুন্দর করে লেখো, তারপর মুখস্থ করো। হ্যাঁ, এটা তো খুবই ভালো। তুমি যদি এভাবে সুন্দরভাবে নোট করে তারপর মুখস্থ করে পরীক্ষায় লেখো, সেক্ষেত্রে দেখা যাবে তুমি খুব ফাস্ট লিখতে পারবে উইথআউট থিঙ্কিং, এবং তোমার মার্কসও খুব ভালো আসবে। বাট তুমি যদি রচনা মুখস্থ করতে না চাও, তারপরেও কিন্তু তুমি ভালো মার্কস পেতে পারো। এবং রচনা কিন্তু মুখস্থ করা হয় না সাধারণত। বাট আমি যখন ক্লাস 9-10 ছিলাম তখন আমি রচনা নোট করতাম, কারণ আমাদের যে টিচার ছিলেন, বাংলা টিচার, তিনি আমাদেরকে নোট করাতেন রচনা, ভাব সম্প্রসারণ সবগুলোর জন্য। সো আমরা নোট করতাম এবং লিটারালি মুখস্থ করতাম, তারপর পরীক্ষায় লিখতাম। বাট এখন এইচএসসিতে আমি কোনো নোট করিনি। ইভেন আমি স্টিল নাও, আমাদের টেস্ট এক্সাম হয়ে গেছে। সো কালকে আমাদের উদ্ভাস একটা এক্সাম আছে, বাংলা দ্বিতীয় পত্রের। সো আমাকে একটা রচনা লিখতে হবে। সো আমি রচনা কীভাবে লিখবো বা রচনার স্টেপগুলো সুন্দরভাবে নোট করছিলাম। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কোনো প্রকার নোট করা ছাড়াও তুমি কীভাবে রচনার জন্য প্রিপারেশন নিতে পারো এবং ভালো মার্কস পেতে পারো। সো উইথাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড। সো 3টি সেগমেন্টে আমি কথা বলবো। ফার্স্ট সেগমেন্টে আমি প্রথমেই আমাদের যে কনফিউশনগুলো থাকে রচনা লেখা নিয়ে, সেগুলোর আনসার দিব। সেকেন্ডলি কীভাবে রচনার জন্য প্রিপারেশন নেবে উইথাউট মেমোরাইজিং, এবং থার্ডলি কথা বলবো তুমি কীভাবে পরীক্ষার খাতায় আনসার করবে। ওকে, এখানে আমি শর্টলি 6টা পয়েন্টে আমাদের যে কনফিউশনগুলো থাকে সেগুলো বলার চেষ্টা করব। সো প্রথমেই আমি এখানে লিখেছি 20+ স্টেপ। অর্থাৎ তুমি যখন রচনা লিখবে ট্রাই করবে প্রচুর স্টেপ লেখার। একটা স্টেপ খুব বড় করে লেখার চেয়ে অনেকগুলো স্টেপ লেখা ভালো। যেমন ধরো তুমি একটা স্টেপ লিখছো, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা হয়ে যাচ্ছে বা 1.5 পৃষ্ঠা হয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে তোমার স্টেপ 10 থেকে 12টা। অন দ্য আদার হ্যান্ড তোমার স্টেপ যদি অনেক বেশি হয়, ধরো 20 থেকে 22টি, এবং তুমি স্টেপগুলো খুব ছোটো করে লিখছো, তাতে কোনো প্রবলেম নেই। সো একটা স্টেপ খুব বড় করে লেখার চেয়ে ট্রাই করবে অনেকগুলো করে স্টেপ লেখার। ওকে, আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে উক্তি বা কোটেশন। সো আমি যখন রচনা স্টার্ট করি প্রারম্ভিকা দিয়ে বা ভূমিকা দিয়ে, আমি প্রথমে একটা কোটেশন দিয়ে স্টার্ট করি, এবং বেশিরভাগ ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টেপগুলোতে আমি কোটেশন রাখার চেষ্টা করি, এবং কোটেশন অবশ্যই নীল কলম দিয়ে লিখতে হবে। এবং কোটেশনের পর তুমি কবির নাম বা যিনি বলেছেন সেটা উল্লেখ করে দিতে পারো। এবং স্টেপের নামগুলো যখন লিখবে, যেমন ভূমিকা বা মুক্তিযুদ্ধ কি, যখন এই স্টেপের নামগুলো লিখবে তখন অবশ্যই ব্লু পেন দিয়ে লিখবে। এখানে আমি আরেকটি বিষয় লিখেছি, সেটা হচ্ছে প্রতিটি স্টেপ সর্বোচ্চ 1 পেজ। অর্থাৎ তুমি ট্রাই করবে ম্যাক্সিমাম স্টেপগুলো 1 পেজ রাখার। হ্যাঁ, কিছু স্টেপ আছে যেগুলো একটু ছোটো হবে, যেমন ধরো হাফ পেজ, এবং কিছু স্টেপ আছে যেগুলো হয়তো বা 1.5 পেজ হতে পারে। বাট ম্যাক্সিমাম যে স্টেপগুলো আছে সেগুলো তুমি 1 পেজ রাখার চেষ্টা করবে, এবং 20টি স্টেপ লিখলে অলরেডি তোমার 20 পেজ হয়ে যাবে রচনার ক্ষেত্রে। একটা স্টেপ খুব বেশি বড় করে লিখলে তোমাকে যে বেশি মার্কস দেবে ব্যাপারটা এরকম নয়। অলওয়েজ ট্রাই করবে বেশি স্টেপ রাখার। আচ্ছা, আরেকটা বিষয় আমি এখানে বলেছি নোট। অর্থাৎ তুমি যেহেতু কোনো প্রকার নোট করছো না রচনার জন্য, বাট পরীক্ষার আগে তুমি যখন চেক করবে যে এই রচনাটা আসলে হয়তো বা তুমি দিবে, সো ওই রচনার জন্য প্রতিটি স্টেপে তুমি যে ইনফরমেশনগুলো দিবে আর স্টেপের যে নামগুলো আছে সেগুলো লিখবে। যেমন ধরো তুমি মুক্তিযুদ্ধ এই রচনাটা দিবে, সো মুক্তিযুদ্ধের জন্য তুমি যেই পয়েন্টগুলো লিখবে অর্থাৎ স্টেপগুলো লিখবে, সেই স্টেপগুলোর নামগুলো লিখবে, এবং প্রতিটি স্টেপে যে ইনফরমেশনগুলো দিবে সেই ইনফরমেশনগুলো শুধু লিখবে। সো এভাবে লিখলে শর্টলি পরীক্ষার আগের রাতে তোমার খুব ভালো একটা প্রিপারেশন হবে, এবং পরীক্ষার খাতায় তুমি ভালোভাবে লিখতে পারবে। এবার তুমি যদি চিন্তা করে থাকো যে তুমি কোনো প্রকার প্রিপারেশন নেবে না, সেক্ষেত্রে পরীক্ষায় তুমি বুঝতে পারবে না আসলে এখন কোন স্টেপটা লেখা উচিত। 3 থেকে 4টা স্টেপ লেখার পর ট্রাস্ট মি তুমি খুঁজে পাবে না আর কি লেখা যায়। সো অবশ্যই ট্রাই করবে অন্তত স্টেপগুলোর নামগুলো মনে রাখার, অর্থাৎ নামগুলো শিখে রাখার, এবং অল্প ইনফরমেশন তুমি প্রতিটা স্টেপে কী দেবে একটু পড়ে নিতে পারো বা রিডিং পড়ে নিতে পারো। আর মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কত পেজ লেখা উচিত। সো এক্ষেত্রে তুমি 20 থেকে 25 পেজ রাখতে পারো, এবং এটা কমপ্লিটলি তোমার হ্যান্ডরাইটিংয়ের উপর ডিপেন্ড করে। আমি ক্লাস 9-10-এ 18 পেজ লিখতাম, এখন হয়তো বা 20 পেজ লেখার চেষ্টা করি। সো এটা তোমার হ্যান্ডরাইটিংয়ের উপর ডিপেন্ড করে। ট্রাই করবে 18 থেকে 25 এটার মাঝে, এই রেঞ্জের ভিতরে রাখার। এবং এটা অনেকটা হাইপ হয়ে গেছে এখন, যে রচনা তুমি যত বেশি পৃষ্ঠা লিখবে তোমাকে বেশি মার্কস দেওয়া হবে, বিষয়টা এমন না। আলটিমেটলি পরীক্ষাতে তুমি দেখবে রচনাতে টিচাররা একটা সেম রেঞ্জে সবাইকে মার্কস দেন। যেমন ধরো তুমি যদি 25 পেজ লেখো এবং তোমার ফ্রেন্ডস যদি 30 পেজ 35 পেজও লিখে থাকে, দেখবে মোটামুটি কাছাকাছি মার্কস দেওয়া হয়, হয়তো বা 1-2 মার্কস বেশি হতে পারে। ওকে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। তুমি যতটুকু সম্ভব তুমি যত পৃষ্ঠা লিখতে পারো তত পৃষ্ঠায় লেখার চেষ্টা করবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রচনার সবার শেষে লিখবে, কখনোই রচনার শুরুতে লিখবে না। ওকে, সো এখন আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কালকে আমার এক্সাম। সো আমি কীভাবে একটা রচনার জন্য প্রিপারেশন নিচ্ছি। অ্যান্ড রচনার জন্য আমি যে টেকনিকটা ফলো করি সেটা হচ্ছে আমি অলওয়েজ ট্রাই করি
প্রারম্ভিকা বা ভূমিকা অর্থাৎ প্রথম 1 থেকে 2টা স্টেপ সুন্দরভাবে শিখে রাখার। কারণ দেখো, টিচাররা যখন তোমার রচনা পড়বেন, টিচাররা কখনোই তোমার প্রতিটা স্টেপ একদম ডিটেলস পড়বেন না, শুধু চোখ বুলে যাবেন। এটা যদি আমাকেও যদি অনেকগুলো রচনা দেখতে দেওয়া হয়, আমি কখনোই সবগুলো রচনার সবগুলো স্টেপ ইন ডিটেলস পড়বো না। সো শুরুতে আমি দেখবো কয়েকটা স্টেপ, শুরুতে যে স্টেপগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখবো, এবং টিচার হয়তো বা যে শুরুর দিকে যে স্টেপগুলো আছে সেগুলো পড়ে দেখতে পারেন। সো আমি অলওয়েজ ট্রাই করি যে ভূমিকা বা প্রথম 1 থেকে 2টা স্টেপ খুব ভালোভাবে শিখে রাখার এবং খুব সুন্দরভাবে লেখার চেষ্টা করি, কারণ নিচে থেকে তো এত সুন্দরভাবে বানিয়ে লেখা যায় না। সো প্রথম 1 থেকে 2টা স্টেপ আমি সুন্দর করে নোট করে লিখি এবং শিখে যাওয়ার চেষ্টা করি। সো তোমাদের সাথে আমি একটা সিক্রেট শেয়ার করব। 2 মাস পর আমার এইচএসসি পরীক্ষা, বাট এখন পর্যন্ত আমি কোনো রচনা পড়িনি, কোনো রচনার জন্য প্রিপারেশন নেইনি। ইভেন টেস্ট এক্সামে 21শে চেতনা এই রচনাটা এসেছিল, আমি বানিয়ে বানিয়ে লিখেছিলাম। বাট একটা জিনিস আমি পর্যবেক্ষণ করেছি, বাংলাদেশের পর্যটন শিল্প এই রচনাটা খুব বেশি আসে। সো এটার জন্য আমি আজকে প্রিপারেশন নিচ্ছি, তোমাদেরকে দেখাবো আমি কীভাবে প্রিপারেশন নিচ্ছি পরীক্ষার আগে, কারণ কালকে উদ্ভাসী এক্সাম। যদি এই রচনাটা আসে আমি অবশ্যই দেবো। সো দেখো আমি কীভাবে প্রিপারেশন নিচ্ছি। রচনা লেখার জন্য তুমি রচনার নামটা লিখবে নীল কলম দিয়ে এবং ভূমিকা বা প্রারম্ভিকা দিয়ে শুরু করবে, এবং প্রথমেই আমি একটা কোটেশন দেওয়ার চেষ্টা করি সবসময়। সো এখানে আমি একটা কোটেশন রেখেছি, এবং ভূমিকাতে আমি কী লিখবো সেটাও এখানে লিখেছি, কারণ প্রথম দিকে শুরুতে তুমি যদি একটু খুব ভালোভাবে লিখতে পারো সেটাই এনাফ, কারণ টিচাররা প্রথম দিকে স্টেপগুলো একটু পড়ে দেখতে পারেন। সো আমি প্রথমেই একটু লিখে নিয়েছি ভূমিকাতে কী লিখবো, এবং পর্যটন কী বা পর্যটনের যে সূচনা আছে সেটা নিয়েও কিছু কিছু লিখে রেখেছি। স্পেশালি আমি কোটেশনটা লেখার চেষ্টা করেছি। দেখো এখানে দ্বিতীয় স্টেপে হচ্ছে পর্যটন কী, পর্যটনের যে সংজ্ঞাটা আমি দিব এটা সুন্দরভাবে লিখেছি, কারণ পর্যটন কি এটাই হচ্ছে আমার এই রচনার মূল বিষয়। সো এটা যদি আমি সুন্দরভাবে লিখতে পারি, টিচাররা যদি এটা পড়ে খুশি হন হয়তো বা ভালো মার্কস দেবেন। সো শুরুর দিকে স্টেপগুলো তুমি তোমার মতো করে একটু লিখে নিতে পারো, পরীক্ষাতে তুমি কী লিখবে। আর পরে যে স্টেপগুলো আছে দেখো এখানে আমি ডিটেলসে কিছু লিখিনি, দেখো ডট ডট দিয়ে লিখে রেখেছি বই, অর্থাৎ আমি রিডিং পড়বো এবং যেই ইনফরমেশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমি দিব সেগুলো আমি টুকে রেখেছি, অর্থাৎ একটু প্র্যাকটিস করেছি, এই ইনফরমেশনগুলো আমি দেবো। এবং এই রচনার ক্ষেত্রে অনেকগুলো সাব স্টেপ লেখা যাবে, অর্থাৎ তুমি একটা স্টেপের ভেতর অনেকগুলো স্টেপ লিখতে পারবে। সো এই ধরনের যে রচনাগুলো আছে সেখানে তোমার অটোমেটিক্যালি অনেকগুলো স্টেপ হয়ে যাবে। যেমন ধরো বাংলাদেশের যে পর্যটনগুলো আছে, পর্যটন ক্ষেত্রগুলো আছে, সেখানে বিভিন্ন ধরনের পর্যটন আছে, যেমন ঐতিহাসিক, প্রাকৃতিক সৌন্দর্য, ধর্মীয় যে স্থানগুলো আছে। সো এক্ষেত্রে অনেকগুলো সাব স্টেপ হয়ে যাচ্ছে। এবার দেখো প্রতিটা স্টেপ, এখানে আমার মূলত স্টেপ হয়েছে 12টা যদি আমি এইভাবে চিন্তা করি, আর যেই স্টেপগুলো আছে সেগুলো মিলে আমার অলমোস্ট 24টার মতো স্টেপ হয়ে যাবে। দেখো এখানে আমি ডিটেলসে কিছু লিখিনি, শুধু স্টেপগুলো লিখেছি, স্টেপগুলোর নামগুলো লিখেছি, এবং প্রতিটি স্টেপে কী কী ইনফরমেশন দিব বা কোটেশন দেবো সেটা শুধু নোট করেছি। সো এখানে আমার অলমোস্ট 4 পৃষ্ঠা হয়েছে, 4 পৃষ্ঠার মতো হয়েছে আমি লিখেছি। সো এটাই শুধু আমি পড়ে যাব, এবং বই থেকে অর্থাৎ উদ্ভাসীর যে কোয়েশ্চেন ব্যাংক আছে সেখানে সুন্দরভাবে লেখা আছে, আমি শুধু রিডিং পড়বো। সো এটাই হচ্ছে তোমার রচনার প্রিপারেশন হবে। রচনার জন্য তুমি শুধু একটু রিডিং পড়ে যাবে, মূলত তুমি যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো খুব ভালোভাবে শিখে যাবে, কারণ পরীক্ষাতে আসলে অনেক চিন্তা করেও বের করা যায় না আর কি লেখা যায়। সো স্টেপগুলো যদি তোমার জানা থাকে তুমি অন্তত বানিয়ে বানিয়ে লিখতে পারবে। সো তোমার মেইন কাজ হচ্ছে তুমি স্টেপগুলো শিখে রাখবে এবং ট্রাই করবে 20+ স্টেপ লেখার রচনাতে। আচ্ছা, এবার আমরা কথা বলবো যে রচনায় কীভাবে লেখা উচিত। ওকে, এখন তুমি এক্সাম হলে তুমি রচনা আনসার করবে। রচনা সিলেক্ট করার ক্ষেত্রে যেই ধরনের রচনাগুলো খুব বেশি লেখা যায়, যেমন ধরো মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, তারপর 21শে চেতনা, এই যে রচনাগুলো আছে এগুলো তুমি তোমার মনের মতো করে অনেক বানিয়ে বানিয়ে লিখতে পারবে। যদি এই ধরনের রচনাগুলো আসে অবশ্যই এই রচনাগুলো সিলেক্ট করবে লেখার জন্য। এগুলো তোমার পড়া না থাকলেও তুমি ইতিহাস লিখে মানে সমাজে যা পড়েছো সেগুলো ইনক্লুড করে খুব বড় করে রচনা লিখতে পারবে। আবার যে রচনাগুলো একটু ইনফরমেটিভ হয়ে থাকে, যেমন ধরো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশের পর্যটন শিল্প কিংবা সময়ানুবর্তিতা অধ্যাবসায়, এই রচনাগুলো খুব বেশি লেখা যায় না যদি তুমি ইনফরমেশন না জানো। সো পরীক্ষাতে তুমি সিলেক্ট করবে আসলে কোন রচনাটা বেশি বড় করে লেখা যায় ইভেন উইথাউট নোয়িং ইনফরমেশন। সো এটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ সিলেক্ট করার ক্ষেত্রে। দ্বিতীয়ত, তুমি যে রচনাটা খুব ভালোভাবে শিখে যাবে পরীক্ষাতে যদি ওইটাই আসে, যেমন ধরো আমি পর্যটন শিল্প খুব ভালোভাবে শিখছি, বাকিগুলোর জন্য আমি প্রিপারেশন নিব, বাট এভাবে সুন্দরভাবে প্রিপারেশন নিচ্ছি না, বাকিগুলোর জন্য আমি শুধু স্টেপগুলো শিখে যাব বা একটু রিডিং পড়ে যাব। সো যেটার প্রিপারেশন তুমি খুব ভালোভাবে নিচ্ছ বাসায়, ওইটা যদি আসে অবশ্যই ওইটা আনসার করবে। এবং লেখার ক্ষেত্রে তোমাকে যেই নিয়মগুলো ফলো করতে হবে, অর্থাৎ তোমার যে কনফিউশনগুলো আছে আমি শুরুতেই সেগুলো নিয়ে কথা বলেছি। ব্লু পেন দিয়ে লিখবে স্টেপগুলো, এবং অবশ্যই বলেছি রচনা সবার শেষে লিখবে।
সো শুরুতে তুমি যখন রচনা লিখবে, লেখাটা সুন্দর রাখার চেষ্টা করবে। শেষের দিকে তুমি ফার্স্ট লিখতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। শেষের দিকে তোমার হাতের লেখা যদি খুব খারাপ হয় তাতেও কোনো প্রবলেম নেই, তুমি শেষের দিকে কোয়ান্টিটি বাড়ানোর চেষ্টা করবে, বাট শুরুতে একটু কোয়ালিটিটা ভালো রাখার চেষ্টা করবে। শুরু থেকেই যদি তুমি রচনাগুলো লেখার ক্ষেত্রে খুব ফাঁকা ফাঁকা করে লেখো বা বর্ণগুলো খুব বড় বড় করে লেখো, এটা দেখতে খুবই বাজে দেখায়। তুমি ট্রাই করবে রচনার ক্ষেত্রে প্রথম থেকে কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই বজায় রাখা, কিংবা শেষের দিকে তুমি কোয়ান্টিটির উপর ফোকাস করতে পারো, অর্থাৎ বেশি বেশি লেখার চেষ্টা করতে পারো। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব, মানে বেশি পেজ লেখার জন্য হাতের লেখা বা কোয়ালিটিটা নষ্ট করবে না, কোয়ালিটি ভালো রাখার চেষ্টা করবে। ওকে, সো আমি আজকের ভিডিওর সামারিটা করে ফেলি। সামারিটা হচ্ছে, তুমি যখন রচনা পূর্ব থেকে তোমার কোনো প্রস্তুতি নেই, তুমি একটা বই নেবে যে বইয়ে রচনাটা লেখা আছে, এবং সেই রচনার জন্য তুমি কিছু কোটেশন শিখবে। এটা তুমি বই থেকেও শিখতে পারো, অথবা তুমি ইন্টারনেট থেকে সার্চ দিয়েও কিছু কোটেশন শিখে রাখতে পারো এবং স্টেপগুলো শিখে রাখবে। এবং পরীক্ষার আগে রাতে রচনার জন্য তুমি কোটেশনগুলো লিখবে, স্টেপগুলো লিখবে, এবং প্রতিটি স্টেপে যে ইনফরমেশনগুলো দেবে সেগুলো টুকে রাখবে। এক্ষেত্রে তোমার মাথায় থাকবে যে কখন তুমি কি লিখবে। শুধুমাত্র যে বিবরণটা আছে সেটা তুমি তোমার মতো করে বানিয়ে লিখতে পারবে, কিন্তু ইনফরমেশনগুলো তো আর বানিয়ে লেখা যায় না, সেগুলো তোমাকে কারেক্ট ইনফরমেশন দিতে হবে। সো সেগুলো তুমি লিখে নিতে পারো। এবং পার্সোনালি আমার কাছে মনে হয় যে রচনাগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট। মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, কৃষিকাজে বিজ্ঞান, তারপর মাদকাসক্তি, এবং এইচএসসির জন্য বাংলাদেশের পর্যটন শিল্প, যে এই রচনাগুলোই বারবার পরীক্ষায় এসে থাকে, এই রচনাগুলো খুবই ইম্পর্ট্যান্ট। সো এগুলো ভালোভাবে শিখে রাখতে পারো। ওকে, দ্যাটস ফর টুডে। আই হোপ দিস ভিডিও উইল বি হেল্পফুল ফর ইউ। এবং বাংলা দ্বিতীয় পত্রের প্রতিবেদন, ভাব সম্প্রসারণ কীভাবে লেখা উচিত আমি সেই নিয়ে ভিডিও করেছি। স্পেশালি প্রতিবেদনে আমাদের কনফিউশন থাকে, সংবাদ প্রতিবেদন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিবেদন আছে, সেগুলো কীভাবে লিখতে হবে, এবং এসএসসির জন্য বাংলা দ্বিতীয় পত্রের কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত সেটার জন্য কমপ্লিট একটা ভিডিও আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। That's for today. If you like this video, don't forget to like, share and subscribe my channel. See you in the next video. Till then, stay happy, stay healthy. Happy learning. Bye bye.